কল্পনা করুন তো, দিল্লির এক রাজকীয় সম্মেলন কক্ষে গোল টেবিলে বসে আছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর তিন নেতা ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং নরেন্দ্র মোদি। গ্লোবাল সাউথের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন তারা। ঠিক পাশেই রাখা বাংলাদেশের জন্য একটি সুসজ্জিত আসন, যাতে বড় বড় অক্ষরে লেখা বিমস্টেক চেয়ার বাংলাদেশ। কিন্তু পুরো বিশ্ব দেখল সে আসনটি জনশূন্য। ব্রিক্সের মতো এত বড় এক মঞ্চে বাংলাদেশের চেয়ারটি কেন খালি পড়ে থাকলো? এটা কি কেবল একটি সফরের সিদ্ধান্ত, নাকি এর পেছনে লুকিয়ে আছে ঢাকা দিল্লি সম্পর্কের চরম অবনতির কোনো গোপন সংকেত? এই শূন্য চেয়ার নিয়ে কি কেবল দিল্লিতেই ঝড় উঠবে, নাকি এর প্রতিধ্বনি শোনা যাবে বেইজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত? আজ আমরা ব্যবচ্ছেদ করব এমন এক ভূরাজনৈতিক সমীকরণের, যা বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্কের গতিপথ বদলে দিতে পারে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই একটি চেয়ার কেবল আসবাব নয়, এটি দক্ষিণ এশিয়ার নতুন ক্ষমতার লড়াইয়ের প্রতীক। 12ই সেপ্টেম্বর, দিল্লি। ক্যালেন্ডারের পাতায় এই দিনটি কেবল একটি তারিখ নয়, বরং বৈশ্বিক রাজনীতির এক মহেন্দ্রক্ষণ। ব্রিক্স সম্মেলন, যেখানে উদীয়মান অর্থনীতির দেশগুলো একত্রিত হচ্ছে ডলারের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে। মোদি এখানে আয়োজক এবং চেয়ারম্যান। কিন্তু কূটনৈতিক পাড়ায় এখন সবচেয়ে বড় কৌতূহল ব্রিক্স নিয়ে নয়, বরং একটি আমন্ত্রণ পত্র নিয়ে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য। প্রশ্ন জাগতে পারে, বাংলাদেশ তো ব্রিক্সের সদস্য নয়, তবে এই আমন্ত্রণ কেন? উত্তরটা লুকিয়ে আছে আঞ্চলিক রাজনীতিতে। বাংলাদেশ বর্তমানে বিমস্টেকের চেয়ারম্যান, আর ভারত চাইছে ব্রিক্সের মাধ্যমে আঞ্চলিক জোটগুলোর সাথে সেতুবন্ধন করতে। কিন্তু এই আমন্ত্রণের আনন্দ মাটি হয়ে গেছে একটিমাত্র ঘটনায়, আর তা হলো 5 আগস্ট। দিল্লিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রেস কনফারেন্সের খবর চাউর হতেই থমকে গেছে ঢাকার কূটনৈতিক পরিকল্পনা। একটি বিশেষ কূটনৈতিক সূত্র বলছে, এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। কিন্তু প্রশ্ন হলো, তারেক রহমান না গেলে ক্ষতিটা আসলে কার, ভারতের নাকি বাংলাদেশের? বিশ্লেষকরা বলছেন, এই একটি না, দুদেশের জন্যই এক অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। চলুন প্রথমে দেখি বাংলাদেশের ক্ষতিগুলো কি কি। বাংলাদেশের ক্ষতি 1, গ্লোবাল সাউথের নেতৃত্ব হারানোর শঙ্কা। ব্রিক্স এখন আর কেবল 5টি দেশের জোট নয়, এটি এখন 11টি শক্তিশালী দেশের এক বিশাল ব্লক। মিশর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবের অন্তর্ভুক্তিতে ব্রিক্স এখন বিশ্বের মোট জনসংখ্যার 42% আর বৈশ্বিক জিডিপির 1/3 প্রতিনিধি। আউটরিচ অধিবেশনে সাধারণত তাদেরকেই ডাকা হয় যারা বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারেক রহমান বিমস্টেক চেয়ার হিসাবে সেখানে উপস্থিত থাকলে তিনি সদস্য না হয়েও এজেন্ডা সেট করতে পারতেন। বঙ্গোপসাগরের কানেক্টিভিটি, ব্লু ইকোনমি, জ্বালানি নিরাপত্তা এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো ইস্যুতে বিশ্ব নেতাদের সামনে বাংলাদেশের দাবি তুলে ধরার সুবর্ণ সুযোগ ছিল এটি। দিল্লি না যাওয়ার অর্থ হল আন্তর্জাতিক এই মোড়লদের সামনে বাংলাদেশের কণ্ঠস্বরকে নিজেই স্তব্ধ করে দেওয়া। বাংলাদেশের ক্ষতি 2, ব্রিক্স মেম্বারশিপের বন্ধ দরজা। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ব্রিক্সের পূর্ণ সদস্য পদ পেতে মরিয়া। সম্প্রতি চীন সফরে গিয়েও বাংলাদেশ এই জোটের অন্তর্ভুক্তির জন্য বেইজিংয়ের জোরালো সমর্থন চেয়েছে। কিন্তু মনে রাখতে হবে, ব্রিক্সের যে কোনো সদস্যপদ সম্প্রসারণে ভারতের ভেটো দেওয়ার ক্ষমতা বা গুরুত্ব অপরিসীম। ভারত কেবল ব্রিক্সের প্রতিষ্ঠাতাই নয়, বর্তমানে প্রভাবশালী চেয়ারম্যানও বটে। দিল্লির সাথে বৈরিতা রেখে বা তাদের আয়োজনকে বয়কট করে ব্রিক্সের সদস্য হওয়ার স্বপ্ন দেখা অনেকটাই অপরিণামদর্শী আচরণের মতো হবে। এই সফরে না গেলে ব্রিক্সের সদস্য হওয়ার ফাইলটি যে হিমঘরে চলে যাবে না, তার গ্যারান্টি কে দেবে? বাংলাদেশের ক্ষতি 3, সাইডলাইন ডিপ্লোমেসির সুযোগ হারানো। কূটনীতি কেবল বড় মঞ্চের ভাষণ নয়, আসল কাজ হয় সম্মেলনের ফাঁকে বা সাইডলাইন মিটিংয়ে। দিল্লির এই সম্মেলনে ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিংয়ের মতো নেতাদের উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি এই নেতাদের সাথে মাত্র 10 মিনিটের জন্য একটি অনানুষ্ঠানিক আলাপ করতে পারতেন, তবে সেটি হতো তার সরকারের জন্য এক বিশাল পাওয়ার ডিপ্লোমেসি। নতুন সরকারের বৈধতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়াতে এই সুযোগটি ছিল তুরুপের তাসের মতো। দিল্লি না গেলে এইসব বড় নেতাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের যে সেতু তৈরি হতো, তা অঙ্কুরেই বিনষ্ট হবে। এবার আসা যাক ভারতের ক্ষতির হিসেবে। ভারত কি সত্যিই খুব স্বস্তিতে থাকবে? মোটেও না। ভারতের ক্ষতি 1, নেইবারহুড ফার্স্ট পলিসির ব্যর্থতা। মোদী সরকারের দীর্ঘদিনের দাবি হল তাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রে আছেন প্রতিবেশীরা, কিন্তু তারেক রহমানকে দিল্লি নিতে না পারার ব্যর্থতা
আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক দুর্বলতা হিসেবেই দেখা হবে। ব্রিক্স এবং বিমস্টেকের মধ্যে যে সেতুবন্ধন মোদি তৈরি করতে চেয়েছিলেন তা বাংলাদেশের অনুপস্থিতিতে অসম্পূর্ণ থেকে যাবে। বিশেষ করে আগামী বছর যখন বিমস্টেকের ৩০ বছর পূর্তি হবে এবং ঢাকায় বড় সম্মেলন হবে, তখন মোদির জন্য ঢাকা সফর কঠিন হয়ে পড়বে। যদি এবছর তারেক রহমান দিল্লি না যান, তবে আগামী বছর মোদির জন্য ঢাকার লাল গালিচা কি বিছানো থাকবে, নাকি তখন পাল্টাপাল্টি বয়কটের রাজনীতি শুরু হবে? ভারতের ক্ষতি ২, সম্পর্ক রিসেট করার জানালা বন্ধ হওয়া। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের যে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে তার সাথে তাল মেলাতে ভারত হিমশিম খাচ্ছে। ইউনূস সরকারের আমলে দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তারেক রহমানের শপথের পর ভারত তা কাটিয়ে উঠতে চেয়েছিল। ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে বিএনপির বিশাল জনসমর্থনকে উপেক্ষা করা সম্ভব নয়। তাই তো শপথের দিনে মোদি অভিনন্দন জানিয়েছেন এবং দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে, যিনি ক্যারিয়ার ডিপ্লোমেট নন, হাইকমিশনার করে ঢাকায় পাঠিয়েছেন। ভিসাও সীমিত আকারে চালু হয়েছে। কিন্তু হাসিনা ইস্যু যদি এই সব প্রচেষ্টাকে ধুলোয় মিশিয়ে দেয়, তবে সম্পর্কের পুনরুদ্ধারের পথ দীর্ঘদিনের জন্য রুদ্ধ হয়ে যাবে। ভারতের ক্ষতি ৩, ঢাকাকে বেইজিংয়ের দিকে ঠেলে দেওয়া। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় ভয় হল চীনের প্রভাব। তারেক রহমান শপথ নেওয়ার পর মালয়েশিয়া এবং চীন সফর করেছেন। সামনে তার জাতিসংঘে যাওয়ার কথা। দিল্লি সফরটি বাকি ছিল এক ধরনের ভারসাম্য বজায় রাখার জন্য। কিন্তু যদি দিল্লি এখন হাসিনার ব্যক্তিগত জনপ্রিয়তার বা প্রোটোকলের দিকে তাকিয়ে থাকে, তবে বাংলাদেশের নতুন নেতৃত্ব স্বাভাবিকভাবে বেজিংয়ের দিকে বেশি ঝুঁকে পড়বে। বাংলাদেশের অর্থনৈতিক সংকট উত্তরণে চীনের যে বিশাল ঋণ ও বিনিয়োগের প্রতিশ্রুতি রয়েছে, তা দিল্লির প্রভাবকে চিরতরে ম্লান করে দিতে পারে। যদি ভারতের উদাসীনতায় বাংলাদেশ চীনের কৌশলগত বলয়ে ঢুকে পড়ে, তবে সেটি হবে ভারতের জন্য কয়েক দশকের সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। সবচেয়ে বড় সংকট রাজনৈতিক বনাম কূটনৈতিক লড়াই। তারেক রহমানের সামনে এখন এক কঠিন ডাবল এজড সোর্ড বা দুমুখ তলোয়ার। একদিকে দেশের মানুষের আবেগ, অন্যদিকে রাষ্ট্রের স্বার্থ। একদিকে দিল্লির কূটনৈতিক মঞ্চে হাসি মুখে ছবি তোলা, অন্যদিকে ঠিক সেই শহরেই শেখ হাসিনার অবস্থান এবং তার প্রেস কনফারেন্সের হুমকি। এই দুটো ছবি একসাথে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য করা প্রায় অসম্ভব। ২০২৪-এর পর গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা কি মানবে যে তাদের নেতার খুনি যেখানে আশ্রয় পেয়েছে, সেই শহরেই তাদের প্রধানমন্ত্রী আতিথেয়তা গ্রহণ করেছেন? তারেক রহমান একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি জানেন আন্তর্জাতিক ইমেজ গড়ার চেয়ে দেশের মানুষের আস্থা ধরে রাখা বেশি জরুরি। তাই তার কাছে না যাওয়ার রাজনৈতিক লাভ হয়তো অনেক বেশি, কিন্তু না যাওয়ার কূটনৈতিক মূল্য বাংলাদেশকে অনেক দিন দিতে হতে পারে। তাহলে গল্পের শেষটা কি? কার ক্ষতি বেশি হলো? সত্য বলতে এখানে কেউ জিতছে না। বাংলাদেশ হারাবে একটি গ্লোবাল মঞ্চ আর দ্রুত উন্নতির সিঁড়ি, আর ভারত হারাবে তার সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশীর ভরসা। এই অবিশ্বাসের দেওয়াল যদি আরও উঁচু হয়, তবে আগামী বছর ঢাকার বিমস্টেক সম্মেলনে মোদির জন্য রাখা চেয়ারটিও হয়তো ফাঁকা পড়ে থাকবে। ভূরাজনীতির এই খেলায় শেষ চালটি কার? দিল্লিকে তার পুরনো নীতি আঁকড়ে ধরে রাখবে, নাকি নতুন ঢাকার সাথে নতুন করে মেলবন্ধনের সাহসী পথে হাঁটবে? আর তারেক রহমান কি পারবেন দেশের আবেগ আর বিদেশের কূটনৈতিক মঞ্চে এক জটিল ভারসাম্য রক্ষা করতে? সময় হয়তো এর উত্তর দেবে, কিন্তু 12ই সেপ্টেম্বরের ওই শূন্য চেয়ারটি দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক বড় আক্ষেপের প্রতীক হয়ে থাকবে। আপনাদের কি মনে হয়, তারেক রহমানের কি সব বাধা উপেক্ষা করে দিল্লি যাওয়া উচিত, নাকি দেশের মানুষের সেন্টিমেন্টকে প্রাধান্য দেওয়াই সঠিক সিদ্ধান্ত? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ভূরাজনৈতিক বিশ্লেষণটি বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।